সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই করোনাকালীন সময়ে আশা করি সবাই ভালো আছো, ঘরে থাকো, সুরক্ষিত থাকো, এই আশাবাদ রেখে শুরু করছি। আজকের ক্লাস পরিচালনা করব আমি হরিচাঁদ মণ্ডল, সহকারী শিক্ষক, চৌয়ারিপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। এখানে আমার মোবাইল নাম্বারও আছে, তোমরা প্রয়োজনে ফোন করে নিতে পারবে। আজকে আমার পাঠের বিষয় গণিত, সপ্তম শ্রেণী, প্রথম অধ্যায় থেকে অনুশীলনী 1.1। তো বন্ধুরা, একটু লক্ষ্য করো, চিত্রের যে টাইলসগুলো ও খেলনা, এখানে দুইটা জিনিস আছে। একটি চিত্রে দেখা যাচ্ছে ঘরের মেঝে টাইলস করা হচ্ছে, অপরটিতে দেখা যাচ্ছে এখানে একটি খেলনা আছে। তো এখানে একটি প্রশ্ন করা হয়েছে, চিত্রের টাইলসগুলো এবং খেলনার গুটিগুলোর আকৃতি কীরূপ। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, তোমরা আগেও জেনেছো এই টাইলসগুলোর আকৃতি কেমন। আশা করি বুঝতে পেরেছো, বর্গাকৃতি। এখানে আমরা একটু দেখে নেই, এখানে যে অংশটুকু চিহ্নিত করা হয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এবং দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে, এখানে ভিতরে যে জায়গাটুকু আছে এটিকে বলা হয় এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ মিটার। তো আমরা যখনই ক্ষেত্রফল বলি তখন আমরা একটা কথা উল্লেখ করি, বর্গ মিটার। তারপরে বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে বর্গটির ক্ষেত্রফল হবে 4 বর্গ মিটার, অর্থাৎ এর বর্গ 2 এর বর্গ 4 এবং 4 এর বর্গমূল হচ্ছে 2। বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হবে 9 মিটার। দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল পাই। এখানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। তো 3 এর সাথে 3 গুণ করলে হয় 9। তাহলে বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে বর্গটির ক্ষেত্রফল হবে 9। তাহলে 3 এর বর্গ হচ্ছে 9 এবং 9 এর বর্গমূল হলো 3। একইভাবে বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে তার ক্ষেত্রফল হবে 16 মিটার। তাহলে আমরা বলতে পারি 4 এর বর্গ হচ্ছে 16, 16 এর বর্গমূল 4। তো বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বর্গ ও বর্গমূল। শিখনফল, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা বুঝতে পারবে বা শিখতে পারবে সেটি হচ্ছে বর্গ, বর্গমূল ব্যাখ্যা করতে পারবে, বর্গ সংখ্যার ধর্ম ব্যাখ্যা করতে পারবে, গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। তো বন্ধুরা আসো, এখন আমরা বর্গ ও বর্গমূল কি সেটা জানব। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং ওই সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। অর্থাৎ কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটি হচ্ছে ওই সংখ্যার বর্গ, আর যে সংখ্যাটা ওই সংখ্যাটা হচ্ছে ওই গুণফলের বর্গমূল। তো আমরা আরও একটু বিস্তারিত দেখে নেই। এখানে ক্ষেত্রটিতে সারি, এখানে যে ক্ষেত্রটা আছে এখানে কয়টা সারি আছে? 3টা সারি, এবং প্রত্যেকটি সারিতে ভূগোলকের সংখ্যা হচ্ছে 3টি। তো ক্ষেত্রটিতে মোট ভূগোলক সংখ্যা হচ্ছে 3 গুণ 3, 3 এর বর্গ, 3 3 এ 9। এভাবে চিত্রটি হচ্ছে বর্গাকৃতির। তাহলে আমরা জানলাম, বুঝলাম এখান থেকে 3 এর বর্গ 9 আর 9 এর বর্গমূল হচ্ছে 3। তো বন্ধুরা, এখানে 4 এর বর্গ 16, এখানে আনুভূমিক বরাবরও 4টি এবং সারি বরাবর উলম্ব বরাবরও হচ্ছে 4টি। তাহলে 4 এর বর্গ হচ্ছে 16। তো বন্ধুরা, 16 এর বর্গমূল হচ্ছে 4। এভাবে আমরা একটু দেখে নেব। 4 এর বর্গমূল 2, 2 এর বর্গ হচ্ছে 4, 9 এর বর্গমূল 3, 3 এর বর্গ 9, 16 এর বর্গমূল 4, 4 এর বর্গ হচ্ছে 16, 25 এর বর্গমূল। এভাবে আমরা 6 পর্যন্ত একটু দেখে নিলাম। তোমরা
বাড়িতে 15 পর্যন্ত দেখবে যে 15-র বর্গ করলে কত হয় আর বর্গমূল করলে কত হয়, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে একটু একটু দেখে নাও, চিত্রে বক্স থেকে বর্গ সংখ্যাগুলো খুঁজে বের করো। এখানে 10 আছে, 16 আছে, 21, 25, 9, 5, 4, 6, এভাবে আমরা একটু দেখে নেব। এখানে বর্গ সংখ্যা আছে 16, 4 4 16, 5 5 25, 7 7 49, 8 8 64, 10 10 100, 11 11 121। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে বর্গ সংখ্যা। এভাবে আমরা দেখে নিলাম যে বর্গ সংখ্যাগুলো। তো বন্ধুরা, এখানে আমরা একটু দেখে নেব যে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে কি থাকে। তো আমরা দেখলাম যে একক স্থানীয় অঙ্কে প্রথম ক্ষেত্রে দেখা গেছে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 9ও থাকতে পারে। তো বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে 9 থাকতে পারে। বর্গ সংখ্যাগুলোর একক স্থানে কোন অঙ্কগুলো নেই আমরা একটু লক্ষ্য করি। তাহলে দেখা যাবে 2 3 7 এবং 8। অর্থাৎ কোনো বর্গ সংখ্যার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 3 7 এবং 8 থাকে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা একটু দেখে নেই বর্গ সংখ্যা কোনগুলো। এখানে এক হচ্ছে বর্গ সংখ্যা, 81, 121, 100, 361, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা এবং এই হচ্ছে বর্গমূল হচ্ছে এগুলো। তাহলে একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। অর্থাৎ তোমরা বুঝলাম কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 বা 9 থাকে, তাহলে ওর বর্গ সংখ্যায় একক স্থানীয় অঙ্ক 1 হবে। আবার আমরা একটু দেখে নেই। এখান থেকে আমরা দেখলাম একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 9। তো বন্ধুরা আসো আমরা একটু এখন বর্গ দেখলাম, বর্গমূল দেখলাম। তো বর্গমূল কিভাবে নির্ণয় করে এগুলো আমরা এখান থেকে একটু দেখে নেব। গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। 16-এর গুণনীয়কের সাহায্যে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করব সেটা আমরা এখানে একটু দেখে নেব। 16-এর মৌলিক গুণনীয়ক, আমরা মৌলিক উৎপাদকে যেভাবে বিশ্লেষণ করে সেভাবে আমরা মৌলিক গুণনীয়ক দেখে নেব। 16কে প্রথমে 2 দ্বারা ভাগ দিলে হবে 8, তারপরে আবার 2 দিয়ে ভাগ দিলে হবে 4, আবার 2 দিয়ে ভাগ দিলে হবে 2। তো 16-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4টা 2 হবে। তাহলে প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তারপরে প্রতি জোড়া একই গুণনীয়কের সাথে পাশাপাশি লিখতে হবে, মানে এই গুণনীয়কগুলো জোড়ায় জোড়ায় পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে, অর্থাৎ প্রত্যেক জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিতে হবে। তাহলে গুণনীয়ক নিয়ে আমরা যেটা পাবো সেটি হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি এই প্রাপ্ত গুণনীয়কগুলো ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল। তাহলে আমরা বলতে পারবো 16-এর বর্গমূল হচ্ছে 4। এভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। কাজ বন্ধুরা তোমরা একটু হাতে কলমে তোমরা একটু নিজেরা চেষ্টা করো। 147 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, সেক্ষেত্রে তোমরা একটু ওই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবা। যেগুলো থাকবে জোড়বিহীন সেগুলোকে তোমরা বলবা যে কত দিয়ে গুণ দিতে হবে। তো বন্ধুরা, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। 2304 এই সংখ্যাটিকে আমরা বর্গমূল নির্ণয় করতে চাই। 2304 সংখ্যাটি লিখতে হবে। ডান দিক থেকে 2টি করে জোড়া তৈরি করতে হবে। 23 এবং 04 প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিই, এখানে যেমন রেখা চিহ্ন দেওয়া আছে। তারপরে ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দিতে হবে। এইভাবে এইখানে যে খাড়া দাগটা দেওয়া আছে এভাবে খাড়া দাগ দিতে হবে। দেওয়ার পরে প্রথম জোড়াটি 23, এখানে প্রথম জোড় আছে 23 সংখ্যাটি পূর্ববর্তী বর্গ সংখ্যাটি হচ্ছে 16, যার বর্গমূল হচ্ছে 4। 16 বা 4
খাড়া দাগের ডান পাশে, তাহলে 4 লিখতে হবে। অর্থাৎ 23 বা 23-এর কাছাকাছি 23 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এখানে যে বর্গমূল করলে যেটা হবে সেটা নিতে হবে। যদি বর্গ সংখ্যা না হয় তাহলে কাছাকাছি পূর্ণবর্গ যেটা আছে সেটা নিতে হবে। এখানে আমরা দেখতেছি 4 হবে, তাহলে এই ডান পাশে বসবে 4 আর এই 23-এর নিচে বসবে 16। বসিয়ে এখানে ভাগের নিয়মে নিচে একটি দাগ দিতে হবে। দাগ দিয়ে এখানে ওই 23 থেকে 16 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পাওয়া যাবে 7। এভাবে উপর থেকে এই বিয়োগ করার পর বিয়োগ ফলের সাথে উপর থেকে একটা জোড়া এখানে নামবে, জোড় আসবে 0,4। এই বাম পাশে আবার দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এখানে 4-এর দ্বিগুণ হচ্ছে 8, এখানে সেই 8 বসাতে হবে। 8 বসানোর পরে এখানে একটি সংখ্যা বসাতে হবে, এখানে একটি সংখ্যা বসাতে হবে। বসিয়ে গুণ করে দেখতে হবে যে এইটার সাথে কোনটা মেলে। এটার সাথে কোনটা মেলে দেখে বিভিন্ন সংখ্যা দিয়ে এখানে দেখা যাচ্ছে যে একটি অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8-এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704-এর সমান বা অনূর্ধ্ব 704 পাওয়া যায়। এক্ষেত্রে এক্ষেত্রে হবে 8 সংখ্যাটি ভাগফলেও 4 এর ডান পাশে বসায়। 8 সংখ্যাটির ভাগফলে ও 4-এর ডান পাশে বসে, তাহলে মানে এই ভাগফলের ডান পাশে এখানেও 4 বসাতে হবে, এই 8-এর ডান পাশে এখানেও 4 বসাতে হবে। বসিয়ে এই 4 দিয়ে এটাকে গুণ করে এখানে নিচে নামাতে হবে। নামিয়ে বিয়োগ করে দেয়, বিয়োগ করলে দেখা যাবে যে 0 পাওয়া যাবে। এভাবে বন্ধুরা এভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়। ভাগফলের সাহায্যে ভাগফলের স্থানে পাওয়া গেল 48। 4 10 8 48, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল। এভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। তো কাজ বন্ধুরা, তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো 10404। আশা করি তোমরা সঠিকভাবে বর্গমূলটা নির্ণয় করতে পেরেছো। মূল্যায়ন, তোমরা এখানে একটু মূল্যায়ন দিচ্ছি, তোমরা একটু দেখে নাও 64-এর বর্গমূল কত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি একটু বলে দিচ্ছি। 64-এর বর্গমূল হচ্ছে 8, কারণ 8 আর 8 গুণ দিলে হয় 64। 8 8 64। 5টি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় তা পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারবে। এখানে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা? 361 আমি আগেই দেখিয়েছিলাম। বাড়ির কাজ, তো বন্ধুরা আমি প্রায় শেষের দিকে চলে আসছি, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। নিচের সংখ্যা দুটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, তোমরা একটু খাতায় তুলে নাও। আশা করি তোমরা এটা বাড়িতে সফলভাবে করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাসের ইতি টানছি। সবাইকে ধন্যবাদ।